মায়ার গল্প পর্ব ১। হৃৎপিণ্ডের রেখাটি যতক্ষণ ওঠানামা করছে ততক্ষণই জীবন। যে মুহূর্তে সেটি সরল রেখা হয়ে যায় সেই মুহূর্তেই জীবনের ইতি। তাই জীবনের গল্প মানেই নানা ঘাত প্রতিঘাত, কখনো নাটকীয় মোড়, কখনো বিষণ্ণ বিচ্ছেদ। মায়ার জীবনে এই ওঠাপড়া ব্যাপারটাই নেই। শুরু থেকেই একটানা সরল রেখার মতো জীবন। এমন একটানা জীবনের কি কোনো গল্প হয়? সে গল্প লিখতে, পড়তে বা শুনতে কেই বা উৎসাহিত হবে? গল্প না থাকার কি কোনো গল্প হয়? নিমতা অঞ্চলে এক তোষ্য গলির মধ্যে মায়াদের বাড়ি। এই গলিটার মধ্যে এখনো একটা পুরনো ছোপ লেগে আছে। আশেপাশে একতলা দোতলা বাড়ি। মায়ার জ্ঞান হওয়ার পর থেকে অনেক দিন পর্যন্ত এখানে টালির বা টিনের ছাউনির বাড়ি ছিল। সেগুলি এখন পাকা বাড়ি। এই এলাকার সবচেয়ে পুরনো আর সবচেয়ে বড় বাড়িটা বসাকদের বাড়ি। তাই এই অঞ্চলে সবাই বসাকদের বাড়িকে বড় বাড়ি বলে। সেই বড় বাড়ির গা ঘেঁষে এক ফালি জমিতে ২ কামরার জরাজীর্ণ বাড়িটি মায়াদের। তবে একে বোধহয় ঠিক মায়াদের বাড়ি বলা চলে না। জমি এবং বাড়ি দুই বসাকরা দান করেছিল মায়ার বাবা পবিত্র গোস্বামীকে। এলাকার লোকজন তাকে গোসাইদা বলে ডাকত। মায়াদের পরিবার পুরোহিতের পরিবার। মায়ার বাবা বসাকদের কুলদেবতা রাধা গোবিন্দর নিত্য সেবা করতেন। সেটা আনন্দমোহন বসাকের আমল। উনি পবিত্র গোস্বামীকে বাড়ির পাশের এই এক টুকরো জমিতে ২ কামরার বাড়ি বানিয়ে থাকতে দিলেন। স্থানীয় এক সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকের চাকরিও উনি করে দিয়েছিলেন। শিক্ষকতা আর বসাক বাড়ির পুজো করে তাদের ৩ জনের ছোট সংসার মোটামুটি চলে যেত। জ্যোতিষ চর্চাতেও পবিত্রর এ অঞ্চলে বেশ খ্যাতি ছিল। পুষ্টি তৈরি করে যে বাড়তি উপার্জনটুকু হতো তা সংসারের ছেঁড়া ফাটা জায়গাগুলোতে তাপ্পি লাগানোর কাজে লাগত। সামান্য কিছু সঞ্চয় করার চেষ্টা করতেন মায়ার বিয়ের আশায়। কিন্তু মেয়ের বিয়ের বয়স হওয়ার পর বিয়ের ব্যাপারে তেমন চেষ্টা করতে দেখেনি কেউ তাকে। পাড়াপড়শিরা তার জন্য ঠারে ঠোরে গঞ্জনা দিতে ছাড়েনি। তাতে তেমন ফল হয়নি। পবিত্র তার গণনাতে দেখেছিলেন মায়ার বিবাহযোগ নেই। যা হবে না তার জন্য বৃথা সময় ও শ্রম নষ্ট করেননি পবিত্র। সংসারের পরিস্থিতিও খানিক প্রতিকূল হয়ে পড়েছিল। মায়ার মা শোভা তখন বাতের ব্যথায় শয্যাশায়ী। সংসারের সব কাজ মায়াকেই করতে হতো। পড়াশোনাও মায়ার তেমন হয়নি। প্রতি ক্লাসে ১-২ বার ফেল করে করে কোনো রকমে মাধ্যমিক পাশ করেছিল বটে, কিন্তু উচ্চ মাধ্যমিকে কয়েক মাস ক্লাস করেই পড়া ছেড়েছিল মায়া। শুধু লেখাপড়ার বুদ্ধি নয়, সাধারণ বুদ্ধিও মায়ার আর ৫ জনের মতো নয়। কথার মারপ্যাঁচ মায়া বোঝে না। কারোর কথা বা ব্যবহার দেখে তার অভিসন্ধি আন্দাজ করবে এমন ক্ষমতাও মায়ার নেই। স্কুল ছাড়ার পর থেকেই মায়ার জীবনটা সেই এক গতিতে চলেছে। সেই ঘরের কাজ আর রান্নাবান্না। তবে একটা নৈপুণ্য মায়ার আছে, সেলাই। খুব ভালো সেলাই করে মায়া। মায়ার ৪৮ বছরের জীবনে ২টোই ঘটনা ঘটেছে। বাবা মায়ের মৃত্যু। বছর ১০ আগে পবিত্র মারা যায়, আর ২ বছর আগে শোভা। পবিত্র রিটায়ার করার পর থেকে সংসারের স্বাচ্ছন্দ্য বেশ কিছুটা কমে গিয়েছিল। তবু পবিত্র জ্যোতিষ চর্চা করে কিছুটা ঠেকনা দিয়ে রেখেছিলেন।
সৎ মূল্যবোধের মানুষ পবিত্র। তার জ্যোতিষবিদ্যা শুধু গণনা কুষ্ঠি তৈরির কাজেই লাগাতেন, কোনো বিধান দিতেন না। তাই তার বাড়ির দরজায় লাইন পড়তো না তেমন। শুধুই ভাগ্য জেনে কি হবে, ভাগ্য বদলানোর রাস্তা জানাটাই তো বেশি দরকারি। পবিত্র মারা যাওয়ার পর সংসারের অভাবটা বেশ প্রকট হলো। পেনশনের পরিমাণ কমল, বসাকদের বাড়ির নিত্য সেবাতে যেটুকু আসছিল সেটাও বন্ধ হলো, আর জ্যোতিষচর্চার দরুন আয়ের পথও বন্ধ হলো। তখন পাড়ার সন্ধ্যা বৌদির পরামর্শে মায়া সেলাইয়ের কাজ শুরু করল। শুধু পেনশনের ভরসায় দুজনের খাওয়া পড়া, শোভার ওষুধের খরচ আর চলছিল না। সন্ধ্যা বৌদির মায়ার উপর একটা টান আছে, কারণ টান কি মানুষের এমনি এমনি জন্মায় না, সবসময়ই কি কারণ থাকে? এই যে ভীরু দুটো চোখ নিয়ে সন্ধ্যার দিকে মায়া চেয়ে থাকা, প্রশ্নহীন আনুগত্য, সন্ধ্যার কথাকে বেদ বাক্য মনে করে চলা, এসব কি সন্ধ্যার জীবনে অগুন্তি আছে? মানুষের জীবনে তো চাওয়ার শেষ নেই। সাফল্য, ঐশ্বর্য, সুখ, কত কিছুই তো চায় মানুষ। তলিয়ে ভেবে দেখলে এইসব চাওয়ার অন্দরে রয়েছে নিজেকে দামি করে তোলার আকাঙ্ক্ষা। মায়া সন্ধ্যার এই চাওয়াটা পূর্ণ করত। মায়ার কাছে সন্ধ্যা ভীষণ দামি একজন মানুষ। নিজের প্রাপ্যের চেয়ে অনেক বেশি দাম পেয়ে সন্ধ্যাও মায়াকে দুহাতে আগলে রাখত। পবিত্র মারা যাওয়ার পর মায়াদের সংসারে অভিভাবকের মতো পাশে দাঁড়ালো সন্ধ্যা। সংসার যে পেনশনের টাকায় চলবে না তা বুঝেই মায়ার সেলাইয়ের দক্ষতাকে কাজে লাগিয়ে রোজগারের উপায় করে দিল। কোথা থেকে এক সায়া নাইটির ব্যবসাদারকে খুঁজে বার করলো, তাকে বলে কয়ে রাজি করালো মায়াকে কাজ দিতে। মায়ার জন্য একটা সেলাই মেশিনও কিনে দিল। ওদের লোক প্রতি সপ্তাহে কাপড় দিয়ে যায় আর তৈরি নাইটি সায়া নিয়ে যায়। মায়ার টাকা পয়সার হিসেবও সন্ধ্যায় রাখে। পেনশন তুলতে প্রতি মাসে ব্যাংকে নিয়ে যায়। বছর 2 আগে মায়ার মা মারা যাওয়ার পর মায়ার সংসারের চাপ কমেছে। পেনশনের টাকা আর সেলাইয়ের টাকা মিলিয়ে ওর একার সংসার চালিয়ে কিছুটা করে সঞ্চয় করতে পারছে। রান্নাঘরের ছাদটা থেকে জল পড়ে, যে কোনো দিন ভেঙে পড়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আরও অনেকটা টাকা জমলে ছাদটা সারাতে পারবে। এত কিছু ভেবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই মায়ার। সন্ধ্যায় পই পই করে বলে ওর মাথায় এটা গেঁথে দিয়েছে। সেলাইয়ের হাতের মতো এটাও মায়ার চরিত্রের একটা বিশেষ দিক। ওর মাথায় কোনো কথা বারবার বলে যদি গেঁথে দেওয়া যায়, সেটা ও ভোলে না, আর সেখান থেকে ওকে নড়ানো যায় না। পবিত্র মেয়েকে বুঝিয়ে গিয়েছিলেন বাড়ির কাগজপত্র, বুঝিয়ে গিয়েছিলেন মায়া যতদিন বাঁচবে ততদিন এই বাড়ি থেকে ওকে কেউ তাড়াতে পারবে না। বুঝিয়েছিলেন কোনো কাগজে কখনো যেন সই না করে, আর এই বাড়ি ছেড়ে কারো সঙ্গে কোথাও যেন না যায়। সে কথা মাথায় একেবারে খোদাই করে রেখেছে মায়া। পবিত্র মারা যাওয়ার পর মায়ার জ্যাঠতুতো দাদারা বলেছিল শোভা আর মায়াকে ওদের বাড়ি নিয়ে যাবে, আর এই বাড়িটা সারিয়ে দোতলা করে দেবে। মায়াকে 1 ইঞ্চিও টলাতে পারেনি। রোগে জর্জরিত, স্বামীর মৃত্যু শোকে আকুল শোভা মেয়েকে দেখে শান্তি পেয়েছিল এই ভেবে যে তার চলে যাওয়ার পরও মায়াকে সহজে কেউ আশ্রয়হীন করতে পারবে না। মায়ার বাবা যতদিন বেঁচে ছিল বাড়িতে নানা রকম লোকজনের যাতায়াত ছিল,
কেউ কুষ্টি করাতে আসতো, কেউ পুজোর জন্য ডাকতে আসতো। সেই সব মানুষদের জীবনের বিচিত্র সব গল্প শুনত মায়া। তখন তবুও জীবনে কিছু বৈচিত্র্য ছিল। পবিত্র মারা যাওয়ার পর লোকজনের যাতায়াত বন্ধ হলো, তবু শোভা ছিল। ব্যথায় কষ্ট পেয়ে পেয়ে খিটখিটে হয়ে গিয়েছিল। তাঁর চেঁচামেচিতে বাড়িতে প্রাণের স্পন্দনটুকু টের পাওয়া যেত। শোভা মারা যাওয়ার পর বাড়িতে যে জীবিত মানুষ আছে সেটাই বোঝা যায় না। মাস ছয়েক হলো সন্ধ্যার পীড়াপিড়িতে বিকেলবেলা সন্ধ্যার বাড়িতে গিয়ে টিভিতে সিরিয়াল দেখে মায়া। এককালে একটা সাদা কালো টিভি ওদের বাড়িতেও ছিল, সেটা খারাপ হয়ে যাওয়ার পর আর কেনা হয়নি। এখন তো আবার মাসে মাসে কেবল কানেকশনের খরচ। প্রয়োজনের খরচটুকুই সামলাতে যেখানে হিমশিম অবস্থা, সেখানে টিভি, কেবল কানেকশন নেহাতে অপ্রয়োজনীয়। সিরিয়ালের সবকিছু যে মায়ার মাথায় ঢোকে তেমন নয়। এই যে গ্রামের পড়াশোনা না জানা মেয়ের সঙ্গে বিদেশে পড়াশোনা করা বড়লোক বাড়ির ছেলের বিয়ে হয়ে যায়, তা দেখে মায়া ভাবে এমনটাও হয়। সেই মেয়েও যে ডানা কাটা পড়ি তাও তো নয়। এরকম মেয়েদের অমন সব ছেলেরা বিয়ে করে। মায়ার বোধের জগতে মেয়েদের বিয়ে হওয়ার যোগ্যতার মধ্যে দেখতে ভালো হওয়াটা জরুরি। এখন তো সঙ্গে লেখাপড়ার দৌড় আর চাকরির ওজনও লাগে। মায়া তো একেবারে কুশ্রী ছিল না। মাঝারি উচ্চতা, রোগাটে গড়ন, ফর্সা রং। মায়ার জীবনে তো এরকম কোনো গল্প তৈরি হলো না। আজ না হয় বয়স বেড়েছে, অযত্নে চেহারা ক্ষয়াটে, ত্বকে বয়সের শুষ্কতা ছাপ ফেলেছে। একদিন এক রাশ বিস্ময় নিয়ে সন্ধ্যাকে জিজ্ঞাসা করেছিল, সিরিয়ালে যা সব দেখায় এত কিছু হয় মানুষের জীবনে? আমাদের তো শুধু ঘরের কাজ, রান্না বান্না এই করেই দিন কেটে যায়। সন্ধ্যা ভারিক্কি চালে বলেছিল, রোজকার ঘর সংসারের ছবি দেখালে লোকে হামলে পড়ে দেখবে। একটা কি হয় ভাব তৈরি না করলে লোকজন ইন্টারেস্ট পাবে কেন? মায়া কি বুঝলো কে জানে, খানিক হাঁ করে তাকিয়ে থেকে বলল, ঠিকই তো। সন্ধ্যা একটু চুপ করে থেকে ভ্রু কুঁচকে বলল, তা গল্প কার জীবনে নেই বল? আমার জীবনে নেই? ওই যে আমাদের ল্যাংড়া পল্টু, ওর জীবনটা ভাব। এ পাড়ার সব ঘরে উঁকি দিয়ে দেখ, সবার কোনো না কোনো গল্প আছে। তবে হ্যাঁ, তোর লাইফটা খুব একঘেয়ে, কোনো অদল বদল নেই। সেদিন বাড়ি ফিরে সেলাই করতে করতে ভাবছিল মায়া, সত্যিই তো ওর জীবনটা কেমন একটানা। ওর জীবনে কোনো ঘটনাই নেই। সন্ধ্যা বৌদির জীবনটাও তো কি বিচিত্র। 25 বছর আগে মায়াদের উল্টো দিকের বাড়ির তপনদার সঙ্গে বিয়ে হয়ে এ পাড়াতে এসেছিল সন্ধ্যা বৌদি। প্রেগন্যান্ট অবস্থায় রিক্সা থেকে পড়ে গিয়ে বাচ্চাটা নষ্ট হয়ে গেল। সেই সঙ্গে আবার মা হওয়ার সম্ভাবনা। বছর কয়েক পরে তপনদা অন্য মহিলার সঙ্গে জড়িয়ে পড়লেন। সন্ধ্যা বৌদি কিছুতেই ডিভোর্স দিল না, শ্বশুর বাড়ি ছেড়ে যেতেও রাজি হলো না। তপনদাই বাড়ি ছেড়ে চলে গিয়ে সেই মহিলার সঙ্গে থাকতে শুরু করলো। ওদের 2 ছেলে। সন্ধ্যা বৌদির নার্সিংয়ে ট্রেনিং ছিল, বিয়ের আগে থেকেই সরকারি হাসপাতালে কাজ করত, এখনও তাই করে। শ্বশুর বাড়িতে তপনদার অংশে থাকে রানীর মতো। যে সন্ধ্যা বৌদি আজও তপনদাকে ডিভোর্স দিল না, সে আবার কোনো অজানা কারণে তপনদার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থাও নিল না। এত কিছু যে মায়া নিজে নিজেই ভেবে বুঝতে পারে তা নয়, মা আর সন্ধ্যা বৌদির আলোচনা শুনে শুনে মাথায় গেঁথে রয়েছে এসব কথা।
পল্টুদার জীবনটাও খুব বিচিত্র। পল্টুদার যখন 24 বা 25 বছর বয়স, তখন পাশের পাড়ার এক বিরাট নামী পরিবারের মেয়ের প্রেমে পড়ে তাকে নিয়ে পালিয়ে যায়। 15 দিন পরে তাকে বিয়ে করে ফিরে আসে। মায়ার এখনো মনে আছে, সেই সময় রোজ দুই পাড়ার ছেলেদের মধ্যে মারামারি লাগতো এই বিয়ে নিয়ে। পল্টুদার শ্বশুরবাড়ির লোকেরা পুলিশও পাঠিয়েছিল শাসাতে। একদিন পল্টুদাকে একা পেয়ে শ্বশুরবাড়ির পাড়ার ছেলেরা এমন মারল যে মাসখানেক হাসপাতালে থাকতে হয়েছিল পল্টুদাকে। পায়ে এমন চোট পেয়েছিল যে তারপর থেকে পল্টুদা লেংচে লেংচে হাঁটে। নামও হয়ে গেল ল্যাংড়া পল্টু। পল্টুদার স্বাস্থ্য ভেঙে গেল, উদ্যমও চলে গেল, মদ ধরল। বিয়ের 5 বছর পর সেই বউ 2 বছরের মেয়েকে নিয়ে পল্টুদারই এক বন্ধুর সঙ্গে চলে গেল। পল্টুদার মেয়ে আর বউ দুজনেই এখন সিরিয়ালে কাজ করে, গাড়ি করে ঘোরে, আর পল্টুদা মদ খেয়ে চুর হয়ে থাকে। যে প্রেমের জন্য এত মার খেলো পল্টুদা, সে প্রেমই রইল না, গোটা জীবনটাই বরবাদ হয়ে গেল। মায়ার মা সবসময় বলতো, আহারে, ছেলেটার জন্য খুব কষ্ট হয়। আবার পল্টুদার ছোট ভাই ছোটনদা, সেও মায়ার মতো উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেনি। তবে ছোটনদার উদ্যম ছিল। কখনো ফুটপাথে কাপ প্লেটের দোকান দিয়েছে, কখনো রোলের, কোনোটাই বেশি দিন চালাতে পারেনি। তারপর কোনো এক নেতার সাগরেদ হয়ে আজ তার বিরাট প্রমোটারি ব্যবসা। সন্ধ্যাদি বলে পুরী, দীঘা, শিলিগুড়ি সব জায়গায় নাকি হোটেলও আছে। এখন আর ছোটনদা এই গলির পুরনো বাড়িতে থাকে না। বউ ছেলে মেয়ে নিয়ে নাগের বাজারে বিরাট এক ফ্ল্যাটে থাকে। নিজেদের পুরনো বাড়িটা সারিয়ে সুরিয়ে জেল্লা ফিরিয়েছে। পল্টুদার খরচও চালায়, পাড়ার লোকজনের বিপদে আপদে পাশে দাঁড়ায়, হাত খুলে সাহায্যও করে। মাঝে মাঝে যখন এই পাড়াতে আসে, 8-10 জন ছেলে ছোকরা নিয়ে আসে। পোশাকও বদলে গেছে, সবসময় সাদা পায়জামা পাঞ্জাবি পরে। সন্ধ্যাদি বলে, দেখবি আর কদিন পরে ভোটে দাঁড়াবে। সন্ধ্যার মতো কেউ কেউ জীবনের সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে সদর্পে টিকে থাকে। আবার পল্টুর মতো কেউ যুদ্ধ করার চেষ্টাটুকু না করেই হার মেনে তলিয়ে যায়। মায়ার নিজের জীবনটাও যে একটা যুদ্ধ, এটা বোঝার মতো গভীরতা মায়ার নেই। নিজের সুখ দুঃখ চাওয়া পাওয়া নিয়ে ভাবতে না পারাটা একটা প্রতিবন্ধকতা। সেই প্রতিবন্ধকতা নিয়ে চলেছে মায়া। এই যে ও শোয়ার ঘরের ফ্যানটা খুব ধীরে ধীরে ঘোরে, গরমে খুব কষ্ট হয়। সেটা যে একটা কষ্ট সেও তেমন করে বোঝে না মায়া। রান্নাঘরের ছাদ থেকে বৃষ্টি হলেই জল পড়ে, তা নিয়েও তেমন করে চিন্তা বা বিরক্তি টের পায় না। মায়ার জীবনে কিছুতেই কি হয় ভাব তৈরি হয় না। বাবার বলা কথাটাই শুধু মনে হয়, সবই কপালের লিখন। যে কপালের গুণে ছোটনের মতো কেউ ফুটপাথের অচল দোকানদার থেকে সফল ব্যবসায়ী হয়ে যায়। না, মায়া এত কিছু ভেবে উঠতে পারে না। মায়ার ভাবনার দৌড় রান্নার মশলাটা ঠিক কতটা কষাতে হবে বা সেলাইটা ঠিক কিভাবে করলে নিখুঁত হবে। শুধু রান্না আর সেলাই নিয়ে আর কত পাতা ভরানো যায়। মায়ার জীবনের একঘেয়েমিতে বিধাতাও বোধহয় কিছুটা হাঁপিয়ে উঠেছিলেন। মায়ার জীবনে তাই গল্প এলো। 14ই অগস্ট সকালবেলা ছোটনের চেলা চামুন্ডারা মায়ার বাড়িতে এসে হাজির। জানালো এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মায়াদের বাড়ির উঠোনে হবে, তেমনটাই ছোটনদার নির্দেশ। মায়া শুধু হাঁ করে শুনল, তারপর অবাক হয়ে দেখল বিপুল কর্মযজ্ঞ। নিজের বাড়ির গলির বাইরে যার পা পড়ে শুধু ব্যাংকে আর বাজারে,
তার কাছে এই স্টেজ তৈরি, মাইক লাগানো, গোটা উঠোন 3 রঙা বেলুনে সাজিয়ে তোলা, সে তো এক কর্মযোগ্যই বটে। 15ই আগস্ট তো রীতিমতো উৎসবের আয়োজন। উঠোনের এক পাশে স্টেজ, গুটি কয়েক চেয়ার, আর রান্নাঘরের পিছনের এক ফালি চাতালে রান্নার ব্যবস্থা। 2 জন ঠাকুর আর তাদের 4 জন জোগাড়ে। সকাল থেকেই লুচি আলুর দম বানানো শুরু করেছে। বিরাট বিরাট হাঁড়িতে বোঁদে এলো, আর 10টার সময় এলো ছোটন। তার আগেই পাড়ার লোকজন জড়ো হয়েছে। ছোটন হাত খুলে সাহায্য করে বলে সবাই ছোটনকে খুশি রাখার চেষ্টা করে। ছোটনের ছেলেরা পাড়ার সবচেয়ে বয়স্ক মানুষ নন্দ দাদুকে পাঞ্জাবি পরিয়ে নিয়ে এসেছে। নন্দ দাদুই কাঁপা কাঁপা হাতে পতাকা উত্তোলন করল, ফোকলা দাঁতে বিগলিত হাসল। তারপর শুরু হলো ছোটনের সংক্ষিপ্ত ভাষণ। সেই ভাষণের বক্তব্য শুনে পাড়ার লোক যারা জড়ো হয়েছিল তারা যতটা অবাক হলো ততটাই অখুশিও হলো। ছোটনের ভাষণ কিছুটা এরকম ছিল: আমাদের দেশের মহান নেতারা আমাদের শিখিয়েছিলেন অসহায় অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে। সেই শিক্ষার মান রাখাই আমাদের পরম কর্তব্য। স্বাধীন ভারতে যদি আমার পাশের বাড়ির মানুষটা কষ্টে থাকে, তাহলে সেই স্বাধীনতার কি মূল্য? এই যে আমাদের ছোট বোন মায়া, মা বাবাকে হারিয়ে একা একা এই ভাঙা বাড়িতে দিন কাটায়, আমরা তার কোনো খোঁজ রাখি কি? বাড়ির যা অবস্থা, যে কোনো দিন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমি শপথ নিয়েছি আমার যতটুকু সামর্থ্য সবটুকু দিয়ে মায়ার পাশে দাঁড়াবো। এই বাড়ি মেরামত করে দেব, ভালোভাবে বাঁচার জন্য যা যা প্রয়োজন তার ব্যবস্থা করব। মায়ার জীবিকার উপায় সেলাই, তাই একটা ভালো আধুনিক সেলাই মেশিনের ব্যবস্থাও করে দেব। এটাই হবে স্বাধীনতা দিবসে দেশের মহান নেতাদের প্রতি আমার শ্রদ্ধা। এইভাবে যেন মানুষের সেবা করে যেতে পারি, সেই আশীর্বাদ করুন। ছোটন চিরকালই গুছিয়ে কথা বলতে পারে, তাই উচ্চ মাধ্যমিক ফেল আবার কি ভাষণ দেবে ভাবাটা ঠিক নয়। ছোটনের ভাষণের পর কয়েকটা দেশাত্মমূলক গান, কবিতার পর জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শেষ হলো। তারপর উপস্থিত সবাইকে লুচি আলুর দম আর বোঁদে খাওয়ানো হলো। গলির ভিতরের প্রতিটি বাড়িতেও প্যাকেটে করে খাবার দেওয়া হলো। যাওয়ার আগে ছোটন সকলের উপস্থিতিতেই মায়াকে বলে গেল, কাল থেকে বাড়ি মেরামতের কাজ শুরু হবে। ওর লোকজন দেখাশোনা করবে, আর সময় সুযোগ মতো ও নিজেও এসে দেখে যাবে। এর পরের 3 মাস এমন অনেক কিছু ঘটল মায়ার দিনযাপনে, যা আগে কখনো ঘটেনি। ছোটন মায়াদের বাড়ির ভোল বদলে দিল। পুরনো ছাদ ভেঙে নতুন ঢালাই হলো, সিমেন্টের মেঝে ভেঙে মার্বেলের মেঝে হলো, দেওয়ালে জেল্লাদার রং হলো, বারান্দায় কোলাপসেবল গেট বসলো, চারপাশের প্রাচীর উঁচু আর পোক্ত হলো, সামনে মজবুত লোহার গেট বসলো। শুধু এইটুকুই নয়, মায়ার জন্য নতুন সেলাই মেশিন এলো, নতুন টিভি এলো, ফ্রিজ এলো। পাড়ার লোক প্রথম আড়ালে বাড়াবাড়ি হচ্ছে বলে বাঁকা বাঁকা কথা বলতো। তারপর অবাক হতেও ভুলে গেল। ধরে নিল ছোটন ভোটে দাঁড়াবে নির্ঘাত, তাই এসব করছে। কিন্তু ভোটে দাঁড়ানো লক্ষ্য হলে তো সমষ্টির ভালোর জন্য তাক লাগানো কিছু করতে হবে। বেছে বেছে একজনের এত ভালো করে কি ভালো হবে, সেটাই কেউ বুঝতে পারছিল না। এ যদি মায়া না হয়ে অন্য কেউ হতো, এতদিনে অন্য বদনাম রটে যেত। আর যার জন্য এত কিছু, সে যে সুখের সাগরে ভাসছে তেমন কিন্তু নয়। প্রথম 2 দিন তো ছোটন ও তার দলবলকে খুব বেগ পেতে হয়েছে। বাড়ি ছেড়ে তাকে নড়ানোই যায় না। এদিকে বাড়ির যা অবস্থা, তাতে মেরামতের সময় বাড়ির ভিতর থাকাও সম্ভব নয়। শেষে সন্ধ্যার মধ্যস্থতায় মায়া সন্ধ্যার বাড়ি থাকতে রাজি হলো।
ব্যাপারটা যেদিন ঘটে, মানে ওই স্বাধীনতা দিবসের দিন, সন্ধ্যার ডিউটি ছিল। ডিউটি থেকে ফেরার পথে পাড়ার মুদির দোকানে ঘটনাটা জানতে পারে। প্রথমে ভেবেছিল ছোটনের নেতা হওয়ার শখ হয়েছে, তাই এই বদান্যতা। তাই মায়াকে বুঝিয়ে শুনিয়ে নিজের বাড়িতে নিয়েও গিয়েছিল। ক্রমশ কাজের বহর দেখে খুব একটা সহজ থাকতে পারছিল না। সন্ধ্যার দয়ার পাত্রী মায়া আজ সন্ধ্যার থেকে অনেক বেশি ক্ষমতাশালী কেউ যেচে এসে মায়াকে এতটা দাক্ষিণ্য দেখালে সন্ধ্যার মুখের ওপর থেকে আলো কেড়ে নেওয়া হয়। যে দয়ার পাত্রীর ভাগ্যে অযাচিতভাবে এমন উপচে ওঠা দান এসে পড়লে যে এতদিন ধরে করুণা করে আসছিল সেও আর সুপ্রসন্ন থাকতে পারে না। সন্ধ্যাও তাই একটু বিরক্ত হয়ে উঠছিল। সেই যেমন মায়া একদিন অবাক হয়ে প্রশ্ন করেছিল সন্ধ্যাকে, সিরিয়ালে যা হয় এমনকি সত্যিই হয়? আমাদের তো এত কিছু হয় না। সন্ধ্যার মনের ভিতরও কি যেন গুমড়ে গুমড়ে বলে, কই আমার জন্য তো কেউ এমন দান নিয়ে এসে সামনে দাঁড়ালো না। সারা জীবনটা তো আমাকে একা লড়ে যেতে হলো। সন্ধ্যার জীবনে তো মায়ার মতো কোনো সন্ধ্যা বৌদিও নেই। দুমাস পর মায়া নিজের বাড়িতে ফিরল। নতুন ঘর বাড়ি, মেশিনপত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে নিতে কিভাবে আরও একটা মাস কেটে গেল বুঝতেও পারল না। এই এক মাসে মায়ার জীবনযাপনে আমূল পরিবর্তন ঘটে গেছে। আজকাল আর মায়া টিভি দেখতে সন্ধ্যার বাড়িতে যায় না। আগে ফ্রিজের জল খেতে পারত না, এখন ফ্রিজের জল ছাড়া তেষ্টা মিটছে না। মায়া নিজের নতুন আরামে তখন অভ্যস্ত হয়ে উঠেছে। এই সময় মাঝে মাঝে ছোটনের বউকে দেখা গেল মায়ার বাড়িতে আসতে। বেলা 3টে নাগাদ আসে, প্রায় ঘন্টা 4 থাকে, তারপর চলে যায়। মাসখানেক ব্যাপারটা নিয়মিত চলল, তারপর মাসে 1-8 বার। মায়া আজকাল আরও কম বের হয় বাড়ি থেকে। সন্ধ্যাও আর আসে না, মায়াও যায় না। মায়া যায় না ভয়ে, পাছে সেই কথা বলে ফেলে যা কাউকেই বলা যাবে না। সন্ধ্যা আসে না রাগ করে। মায়ার মতো মেয়েও নিজের কাজ ফুরিয়ে যেতেই আগের সব উপকার ভুলে গেল। আজকাল নাকি ছোটনের বউ নিয়ে যায় ব্যাংকে পেনশন তুলতে। হঠাৎ মায়ার ওপর ছোটন আর ছোটনের বউ এত কেন মায়া দেখাচ্ছে সেটা অনেক ভেবেও বুঝে উঠতে পারে না সন্ধ্যা আর পাড়ার লোকজন। তবে কি বাড়িটা হাতানোর ধান্দা? ধীরে ধীরে মায়ার বিশ্বাস অর্জন করে টুক করে একদিন কোনো হোমে রেখে দিয়ে আসবে আর বাড়িটা দখল করবে। মাথা ভরা কুবুদ্ধি আছে বলেই না এত টাকা করেছে। সৎ বুদ্ধি নিয়ে কেই বা কবে বড় লোক হয়েছে। মায়া যে চলতি কথায় যাকে বলে বোকার হদ্দ, সে আর এ পাড়ার কে না জানে। বছর ঘুরে গেল, মায়ার ঘরে এসি বসল। যখন পুরনো ফ্যানটা আস্তে আস্তে ঘুরত, প্রচণ্ড গরমেও মায়ার কষ্টের বোধ ছিল না। কিন্তু নতুন ফ্যান জোরে ঘুরলেও এবারের গরমে একটু বেশি কষ্ট হচ্ছে। হয়তো যখন আরাম অভ্যেস হয়ে যায় তখন কষ্টের বোধও বেড়ে যায়। দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, এসির ঠান্ডা হাওয়ায় বসে সেলাই করে চলে মায়া। সেদিন রাত তখন 8টা হবে। সন্ধ্যা বৌদি এলো মায়ার বাড়িতে। এতদিন পর সন্ধ্যা বৌদিকে দেখে মায়া খুশি হলো। সন্ধ্যা তীক্ষ্ণ চোখে মায়ার খুশিটা মাপল। না, খুশিতে ভেজাল দেখতে পাচ্ছে না। তবে চোখে কেমন যেন একটা ভয় ভয় ভাব। এটা কি আগে ছিল না? ছিল, তবে সন্ধ্যার সামনে একটা নিশ্চিন্ত নির্ভরতা দেখা যেত মায়ার চোখে মুখে। সন্ধ্যাকে নিজের ঘরে এনে বসালো মায়া।
সন্ধ্যার গায়ে এসির ঠান্ডা হাওয়ার আরামের ছোঁয়া লাগলো। চোখ বিস্ফারিত করে সন্ধ্যা জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, সারাদিন এসি চালিয়ে রাখিস নাকি? মায়া কাঁচুমাচু হয়ে বলল, বড্ড গরম লাগে। ইলেকট্রিকের বিল কত আসে? রূপা বৌদি দিয়ে দেয়। বাবা, সংসারের খরচও দিচ্ছে নাকি এখন? না না, শুধু ইলেকট্রিকের বিলটাই দেয়। সন্ধ্যা ভালো করে ঘরটা দেখে, চেনাই যায় না। দেওয়ালে দামি রং, মেঝেতে চকচকে মার্বেল, কায়দার আলো, দু একটা নতুন ফার্নিচারও চোখে পড়ল। মায়া একটু ফিসফিসিয়ে জিজ্ঞাসা করল, চা খাবে বৌদি? তা খেতে পারি। হ্যাঁ রে মায়া, এত সব ঘরদোর হলো, বৌদিকে তো একদিন নেমন্তন্ন করে খাওয়ালি না। খাবে? আজ রাতে খাবে? আজ কি রেঁধেছিস? টক ডাল আর লোটে মাছের ঝুড়ো। সে কি রে, আমি তো ভাবলাম ইলিশ, চিংড়ি, চিতল খাচ্ছিস এখন। এখনো লোটে মাছ? সন্ধ্যার কথা ঠেস ধরতে না পারলেও সুরের ব্যঙ্গটা বুকে বাজল মায়ার। কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে রইল। আরামের অভ্যাস হলেও প্রত্যাঘাত করতে এখনো শেখেনি মায়া। মায়ার মুখের ভাষা পড়তে পড়তে সন্ধ্যা বুঝল তেমন কিছু বদলায়নি মেয়েটা। তেমনি বোধহীন চোখ মুখ, ভীতু ভীতু ভাব। তাহলে সন্ধ্যার সঙ্গে যোগাযোগ কেন বন্ধ করে দিল? এই 1 বছরে ওদের দেখাই হয়নি। সন্ধ্যাও আসেনি রাগ করে। মায়া চা নিয়ে এলো। প্লেটে করে একটা বড় টুকরো কেক, কিছু নিমকি ভাজাও আনলো। এগুলো মায়ার বানানো, সন্ধ্যা জানে। আগে এসব বানালে সন্ধ্যাকে দিত, এখন কি ছোটনের বউকে দেয়। আয়েশ করে চা আর খাবার খেলো সন্ধ্যা। খেতে খেতে বিশেষ কিছু বলল না। চা খাওয়া শেষ করে মায়াকে জিজ্ঞাসা করল, ছোটনের বউ কোনো খবর দিয়েছে তোকে? মায়া ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। সন্ধ্যা আবার একটু ঠেস দেয়, তোর মোবাইল নম্বরও তো দিসনি আমাকে। মোবাইল কেন? এত কিছু দিয়েছে, মোবাইল দেয়নি? মায়া দুদিকে মাথা নাড়িয়ে জানায় দেয়নি। সন্ধ্যা আবার প্রশ্ন করে, কিছু শুনিসনি? মায়ার ভাষাহীন চোখ দেখে বোঝে কিছু জানে না এখনো। টিভিতে খবর দেখিস না? না। কেউ মারা গেছে? ছোটন আর ছোটনের নেতাকে তো আজ অ্যারেস্ট করেছে। 2 দিন ধরে জেরা করছিল, ওদের ফ্ল্যাট, হোটেল সব সার্চ করেছে। কি কি সব 2 নম্বরই রোজগারের প্রমাণ পেয়েছে, তবে ছোটনের ফ্ল্যাট থেকে কোনো টাকা পায়নি। মায়া হাঁ করে তাকিয়ে থাকে সন্ধ্যার দিকে। সন্ধ্যা বিরক্তির সুরে বলে, হাঁ করে তাকিয়ে আছিস কেন? কিছু বুঝলি? মায়া আবার মাথা নাড়িয়ে জানায় কিছুই বোঝেনি। সন্ধ্যা নিজেও কি এসব তেমন বোঝে? আজকাল প্রায়ই এসব সংবাদ শুনে শুনে যেটুকু ধারণা হয়েছে সেটাই নিজের মতো করে মায়াকে বোঝানোর চেষ্টা করল। যারা 2 নম্বরই করে, মানুষকে ধোঁকা দিয়ে অনেক টাকা রোজগার করে, তাদের সরকারের গোয়েন্দারা ধরে, জেল হয়। জেল হয়? ছোটটা কি জেলে আছে? হ্যাঁ। আর টাকাগুলো কি হয়? টাকাগুলো পেলে সরকার নিয়ে নেয়। ওর বাড়ি থেকে তো টাকা পায়নি, কোথায় সরিয়েছে কে জানে। আরো কিছুক্ষণ থেকে সন্ধ্যা চলে যায়।